বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা কৃষি ডিপ্লোমার কৃষি অর্থনীতি বিষয়ের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা জাতীয় আয় কি, জাতীয় আয় কিভাবে হিসাব করতে হয়, জিডিপি, জিএনপি, এনএনপি, ডিসপোজেবল ইনকাম, বাজেট এবং ভ্যাট সম্পর্কে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা আজকের এই সেশন থেকে উপকৃত হবেন। প্রথমে আসি জাতীয় আয় কি। আমরা জানি জাতীয় আয় একটা দেশের অর্থনীতির গতি প্রকৃতি নির্ণয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন দেশের অর্থনীতিতে গত এক বছরের মধ্যে যত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলা হয়। অর্থাৎ যে কোনো দ্রব্যের মোট পরিমাণকে তার গড় দাম দিয়ে গুণ করে ওই দ্রব্যের মোট আর্থিক মূল্য পায়। আর এভাবে একটি দেশের এক অর্থ বছরের মধ্যে উৎপাদিত চাল ডাল, যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি সকল প্রকার দ্রব্যের আর্থিক মূল্য এবং ওই বছরে উৎপাদিত সকল প্রকার সেবা যেমন চিকিৎসা সেবা, শিক্ষকতা, প্রশাসন ইত্যাদির মূল্য একসাথে যোগ করে আমরা জাতীয় আয় পেতে পারি। এক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখি যে আমরা দুইটা একটা অর্থনীতিতে সবসময় অর্থ বছর কাউন্ট করা হয়। আমরা জানি ক্যালেন্ডার ইয়ার এবং ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার বলতে বাংলাদেশের 1 জুলাই থেকে 30 জুন, আর ক্যালেন্ডার ইয়ার হলো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর। অর্থনীতি যখন হিসাব করব তখন বাংলাদেশের অর্থনীতিতে ফিসকাল ইয়ার হলো 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। এখন আসি এই জাতীয় আয় কিভাবে আমরা গণনা করতে পারি। জাতীয় আয় গণনার ক্ষেত্রে সাধারণত 3টা পদ্ধতি অনুসরণ করা হয়। এগুলো হলো উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি কি? উৎপাদন পদ্ধতি হলো একটা দেশের যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার হিসাবটাই হলো, তার আর্থিক মূল্যটাই হলো আমার উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। উৎপাদন পদ্ধতির জাতীয় আয় সম্পর্কে অধ্যাপক মার্শাল বলেন, কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা কর্ম সৃষ্টি হয় তাকেই জাতীয় আয় বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় সাধারণত এক অর্থ বছরে উৎপাদিত সকল রকমের চূড়ান্ত দ্রব্য ও সেবা কর্মের বাজার দামের সমষ্টি হলো মোট জাতীয় উৎপাদন। প্রত্যেক দেশে সারা বছর ধরে নানা ধরনের দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম সৃষ্টি হয়ে থাকে। এই সেবা কর্মের যে বাজার দাম, সেই বাজার দাম যোগ করলে আমরা মোট জাতীয় উৎপাদন পেতে পারি। এটা গেল উৎপাদন পদ্ধতিতে। আয় পদ্ধতিতে জাতীয় আয় কি জিনিস? আয় পদ্ধতিতে জাতীয় আয় সম্পর্কে অধ্যাপক পিগু বলছেন, জাতীয় আয় হলো একটি দেশের বিদেশ থেকে উপার্জিত আয় সমেত বৈশ্বিক আয়ের ওই অংশ যা দ্বারা পরিমাপ করা হয়। অর্থাৎ আমরা জানি কি একটা উৎপাদনের 4টা ফ্যাক্টর থাকে। কি? ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এটা হলো উৎপাদন ব্যবহৃত 4টা মৌলিক উপকরণ। এখন এই 4টা মৌলিক উপকরণের যদি আমি আয় ভিত্তিতে কনভার্ট করি তাহলে কি পাই? ভূমি থেকে খাজনা, শ্রম থেকে মজুরি, মূলধনের বিপরীতে পাই কি? সুদ, আর সংগঠন তার আয় হিসেবে পায় মুনাফা। অর্থাৎ জাতীয় আয় যখন আমরা হিসাব করব তখন আমরা ভূমির বিপরীতে যে খাজনাটা পাচ্ছি, শ্রমের বিপরীতে যে মজুরি পাচ্ছি, মূলধনের বিপরীতে যে সুদ পাচ্ছি এবং সংগঠনের বিপরীতে যে মুনাফা পাচ্ছি, এই 4টা ফ্যাক্টরের সমষ্টি হিসেবে আমরা জাতীয় আয় পদ্ধতিতে জাতীয় আয় গণনা করতে পারবো। এরপর আসি আমরা ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি সম্পর্কে আরভিন ফিশার বলছেন, জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। বলা হয় মানুষ তার আয়ের একটা অংশ ভোগ করে আর একটা অংশ
বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য, তেমনি সরকারও তার একটা অংশ সরকারের ব্যয় হিসেবে আসে এবং আরেকটা অংশ নিট রপ্তানিতে বোঝায়। অর্থাৎ জাতীয় আয় পদ্ধতিতে কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সকল ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তিগতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অর্থাৎ ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস নিট রপ্তানি। নিট রপ্তানি বলতে বোঝায় আমরা বিদেশ থেকে কি পরিমাণ দ্রব্য সামগ্রী আমদানি করি এবং তার বিপরীতে কি পরিমাণ রপ্তানি করি, এই দুইটার যে বিয়োগফল সেই বিয়োগফল। এটা হতে পারে প্লাস অথবা মাইনাস। যেমন বাংলাদেশের নিট রপ্তানি অলওয়েজ নেগেটিভ থাকে, কারণ আমরা বিদেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী রপ্তানি করি তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী আমরা আমদানি করি। অর্থাৎ ব্যয় পদ্ধতিতে জাতীয় হিসাব করার সময় আমরা বলবো যে অ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে সি কি? সি বলতে কনজাম্পশন বা ভোগ, আই বলতে বিনিয়োগ, জি বলতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর এক্স মাইনাস এম হলো নিট এক্সপোর্ট, নিট রপ্তানি আয়। অর্থাৎ এখানে রপ্তানি মাইনাস আমদানি ইকুয়াল টু নিট রপ্তানি আয়। এটা নেগেটিভ হতে পারে অথবা পজিটিভ হতে পারে। আমরা এখন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ একটি বিষয় জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। জিডিপি বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবাকরণের আর্থিক মূল্য। এক্ষেত্রে বলা হয় একটি দেশের অভ্যন্তরে, অর্থাৎ একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে। যেমন আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের মানচিত্রের মধ্যে অবস্থানরত সকল নাগরিকের, আমি আবার বলি, বাংলাদেশের ভৌগোলিক রেখার মধ্যে অবস্থিত সকল নাগরিকের উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবাকর্ম যোগ করা হয়। অর্থাৎ সকল নাগরিক বলতে আমার ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে কাজ করছে, শ্রীলঙ্কার নাগরিক যারা বাংলাদেশে কাজ করছে, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী সেবাকর্ম যোগ করা হয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে, বলছি ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত। অর্থাৎ এইখানে আমাদের দেশের যে নাগরিকটা বাহরাইন, সিঙ্গাপুর, সৌদি আরব বা মালয়েশিয়া অথবা ইউকে এবং ইউএসএ তে আছে, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের যে মূল্যটা সেটা যোগ হবে না। কিন্তু ভারতীয় নাগরিক যারা আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে আছে তাদের আয়টা যোগ হবে। অর্থাৎ বলা হয় যে কি একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যটাই হলো আমার জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ আমরা জিনিসটা কি বুঝলাম, একটা জিডিপি হিসেব করার সময় মূল চারটা জিনিস মাথায় রাখতে হবে। সেই চারটা জিনিস কি? প্রথমত চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম, দ্বিতীয়ত হলো একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানত সকল নাগরিকের উৎপাদিত সেবা কর্ম, তৃতীয়ত হলো বাজার মূল্য এবং একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর। বাংলাদেশে জিডিপিতে জাতীয় হিসাব করার জন্য মূলত 15টা খাতে ভাগ করা হয়। এই 15টা খাত 3টা বৃহৎ খাতের মধ্যে আছে। 15টা খাতের মধ্যে কি কি আছে যদি একটু দেখি। কৃষি ও বনজ, মৎস্য সম্পদ, খনিজ ও খনন, শিল্প ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ, গ্যাস ও পানি, নির্মাণ শিল্প, পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মেরামত, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। মনে করি বাংলাদেশের অভ্যন্তরে 3টা দ্রব্য উৎপাদিত হয়। এই 3টা দ্রব্য কি? ধান, শাক এবং কলম। আবারও ধরে নিই যে একটি অর্থ বছরে ধান উৎপাদিত হয় 100 মণ, শাক উৎপাদিত হয় 100টি, কলম উৎপাদিত হয় 100টি। তাহলে জিডিপি কি হবে? 100 মণ ধান গুণ তার বাজার মূল্য, 1000টি শাক প্লাস তার বাজার মূল্য, 1000টি কলম এবং তার বাজার মূল্য হিসাব করে আমরা যেটা পাবো সেটাই হলো আমার জিডিপি। এভাবে আমরা জিডিপি হিসাব করতে পারি। এখন আসি জিএনপি কি জিনিস।
জিএনপি হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এক্ষেত্রে বলা হয় যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত ১ বছরে একটি দেশের প্রকৃত নাগরিক কর্তৃক একটি দেশের প্রকৃত নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্য। আমি আবারও বলি, একটি দেশের প্রকৃত নাগরিক কর্তৃক, অর্থাৎ বাংলাদেশের জিডিপির কথা, জিএনপির কথা যদি চিন্তা করি, বাংলাদেশের প্রকৃত নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম, অর্থাৎ আমার বাংলাদেশের যে নাগরিকটা সৌদি আরবে আছে, বাহারানি আছে, মালয়েশিয়াতে আছে, বা ইউকে বা ইউএসএ তে আছে, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম যোগ হবে। তবে তবে কি আমাদের দেশের অভ্যন্তরে যে সকল বিদেশিরা কাজ করছে, হতে পারে ইন্ডিয়া, হতে পারে সিঙ্গাপুরের, হতে পারে আমার শ্রীলঙ্কার নাগরিক, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্মটা আমার এখানে হিসাব হবে না। আমি আবারও বলি, একটি দেশের প্রকৃত নাগরিক বলতে বোঝায়, আমার দেশের প্রকৃত নাগরিক কারা? আমাদের দেশের নাগরিক যারা বিদেশে আছে তারাও তো আমাদের দেশের নাগরিক। কিন্তু বিদেশি নাগরিক যারা আমাদের দেশে আছে তারা কি আমাদের প্রকৃত নাগরিক? কখনোই নয়। অর্থাৎ জিএনপি হিসাব করার ক্ষেত্রে প্রকৃত নাগরিকের উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম হিসাব করা হয়। জিডিপির ক্ষেত্রে জিএনপি ও ৪টা বৈশিষ্ট্য। তবে জিডিপি এবং জিএনপির মধ্যে বেসিক পার্থক্য হলো, জিডিপির ক্ষেত্রে বলা হয় একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থানরত সকল নাগরিক, আর জিএনপির ক্ষেত্রে বলা হয় একটি দেশের প্রকৃত নাগরিক। এইখানে পার্থক্য, আর সবই একই আছে। চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কর্ম বাজার মূল্য, একটি দেশের প্রকৃত নাগরিক এবং নির্দিষ্ট সময়, সাধারণত ১ অর্থ বছর। এখন আসি, নিট ন্যাশনাল প্রোডাক্ট কি জিনিস? নিট ন্যাশনাল প্রোডাক্ট এটা হলো, আমরা জানি যে জিনিসপত্র ব্যবহার করলে একটা সময় কি হয়, ধীরে ধীরে ক্ষয়ে যায়। যেমন একটা বিল্ডিং কি আজীবন টিকে থাকে? না, একটা নির্দিষ্ট সময়ের পর ক্ষয়ে থাকে। একটা মেশিন, আপনাদের যে প্রশিক্ষণের জন্য, আপনাদের ট্রেনিং এর জন্য, বা আপনাদের হাতে কলমে প্র্যাকটিক্যালের জন্য যে পাওয়ার টিলার ব্যবহার হয়, সেটা কি আজীবন চলে? না, একটা নির্দিষ্ট ধীরে ধীরে প্রতি বছর ক্ষয় হতে থাকে। এই ক্ষয়জনিত বা বিষয়টাকে বলা হয় অবচয়। অপচয় না, কিন্তু অবচয়, ডিপ্রেসিয়েশন। অর্থাৎ একটা মূলধনী সামগ্রী ব্যবহার করার পর ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, এই ক্ষয় হওয়াকে বলা হয় ডিপ্রেসিয়েশন। এই ক্ষয় হওয়াকে একটা নির্দিষ্ট মানদণ্ড আছে, সেই মানদণ্ডের ভিত্তিতে হিসাব করা হয়। জিএনপি আমরা যেটা পাবো, সেই জিএনপি থেকে এই ডিপ্রিসিয়েশন কস্টটা বাদ দিলে যেটা পাই সেটা বলা হয় নিট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি। এই অপচয়ের মধ্যে কি আছে? মেশিনের পার্টস ক্রয়, বিল্ডিং রং করা ইত্যাদি। সুতরাং মোট জাতীয় উৎপাদন থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যেটা পায় সেটাকে বলা হয় এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট। আমরা এখন তো দেখলাম যে জাতীয় আয় কিভাবে হিসাব করা হয়। এখন এই হিসাব করাটা যেভাবে আমরা মুখে মুখে বলছি সেভাবে সহজ না। জাতীয় আয় হিসাব করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। যেমন আমরা প্রথমে প্রত্যেকটা কথাই বলছি, আপনারা খেয়াল করছেন, চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম। এই চূড়ান্ত দ্রব্য সামগ্রী সেবা কর্ম যদি না হয়ে আমার ডাবল কাউন্টিং হয়, ডাবল কাউন্ট মানে একটা জিনিস দুইবার গোনা, সেই দুইবার গণনা করা হলে আমার সমস্যা হতে পারে। সঠিক পরিসংখ্যানের অভাব হতে পারে, কম গণনের জনিত সমস্যা হতে পারে, আবার হস্তান্তর পাওনাগত সমস্যা হতে পারে, মূল্য পরিবর্তন হতে পারে, পরোক্ষ কর হতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যের কারণে আমাদের ডলারের হেরফেরের কারণেও আমাদের এই জাতীয় আয় হিসাব করার সমস্যা হতে পারে। কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রকৃত আয় গোপন করা, পেশাগত বিশেষজ্ঞকরণের অভাব, দুর্নীতি, নতুন দ্রব্যের আবিষ্কার প্রভৃতি কারণে আমার জাতীয় আয় গণনার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমরা যখন জাতীয় আয় গণনা করব তখন এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আসি, ব্যয়যোগ্য আয় কি জিনিস? আমরা জানি মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ খরচ করতে পারে না। কেন খরচ করতে পারে না? তার একটা নির্দিষ্ট অংশ সরকারকে কর আকারে দিতে হয়, সেটাকে বলা হয় আয়কর। অর্থাৎ একজন মানুষ
তার আয়ের যে অংশ খরচ করতে পারে সেটাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়। আর এই ব্যয়যোগ্য আয় হিসাব করার সময় তাকে তার সরকারকে যে প্রদত্ত কর দিতে হয় সেই করটা বাদ দিতে হয়। আমরা যদি সূত্র সাহায্যে লিখি তাহলে ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু পার্সোনাল ইনকাম মাইনাস আইটি। আইটি মানে ইনকাম ট্যাক্স। আমরা একটু সহজভাবে চিন্তা করি। উদাহরণের ক্ষেত্রে আমি অন্য বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপনারা যখন মোবাইলে ১০০ টাকা যদি রিচার্জ করেন তাহলে ১০০ টাকা কি ব্যয় করতে পারেন? দেখবেন কল রেট বলা থাকে, একটা পরে লেখা থাকে সত্ত্ব প্রযোজ্য। এই সত্ত্ব প্রযোজ্য নিচে লেখা থাকে যে সরকারি কর প্রযোজ্য। অর্থাৎ আমরা যে কল রেট যদি বলা থাকে ১ মিনিটে ৫০ পয়সা, তাহলে ৫০ পয়সার সাথে সরকার একটা নির্দিষ্ট কর আরোপ করে। এই কর আরোপ করার কারণে কিন্তু আমরা আমরা যে বিজ্ঞাপন যে মাধ্যমগুলো আছে কথা বলা যে অপারেটর আছে, যেমন গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল তো এখন আর নাই, টেলিটক, এরা যে রেট দেয় সেই রেটের সাথে আমরা সরকারের করের কারণে আমরা সম্পূর্ণ অর্থটা খরচ করতে পারি না। আমরা দেখা যায় যে ১০০ টাকা যে রিচার্জ করছি ১০০ টাকার মধ্যে আমরা ৮৫ টাকা খরচ করতে পারি, আর ১৫ টাকা সরকার কর আকারে কেটে নিয়ে থাকে। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি, মাধ্যমিক দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্য কি জিনিস। মাধ্যমিক দ্রব্য হলো সেই সকল দ্রব্য যে সকল দ্রব্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। যেমন আমরা যে ময়দা, ময়দা দ্বারা রুটি তৈরি করা হয়, এক্ষেত্রে ময়দা হলো মাধ্যমিক দ্রব্য। কারণ কি, এটি রুটি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। মোট জাতীয় হিসাব করার সময় এই মাধ্যমিক দ্রব্যের যে দ্রব্য সেবার মূল্য এটা বিবেচনা করা হয় না। কারণ চূড়ান্ত এগুলো যদি বিবেচনা করি তাহলে আবার রুটির দাম যখন ধরবো তখন আবার ময়দার দাম এর মধ্যে আসবে। অর্থাৎ এই মাধ্যমিক দ্রব্য ও সেবা উৎপাদনের অন্তর্ভুক্ত করলে আমাদের দ্বৈত গণনার সমস্যা হয়। আমি যে একটু আগে দ্বৈত গণনার সমস্যার কথা বললাম সেখানে এই বিষয়টা অবশ্য মাথায় রাখতে হবে। এরপরে চূড়ান্ত দ্রব্য কি জিনিস। চূড়ান্ত দ্রব্য হলো যে সকল দ্রব্য সরাসরি ভোগের মাধ্যমে নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ যে সকল দ্রব্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় না সেগুলোকে আমরা চূড়ান্ত দ্রব্য বলি। অর্থাৎ যদি একে রুটি কি জিনিস, রুটি সরাসরি আমরা ভোগের মাধ্যমে নিঃশেষ করে ফেলি, এক্ষেত্রে কি আবার মাধ্যমিক দ্রব্য হিসেবে ব্যবহৃত হচ্ছে কোথাও? না। তবে কিছু কিছু জিনিস আছে যে সেটা হলো মাধ্যমিক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় আবার চূড়ান্ত দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়। কি জিনিস? আখ। আমরা যে আখ দেখি এটি সরাসরি আখ কি হয়, মানুষ সরাসরি ভোগের মাধ্যমে নিঃশেষ করতে পারে, আবার যদি চাই সে কি করতে পারে, আখকে মাড়াইয়ের মাধ্যমে রস তৈরি করে সেটাকে চিনিতে কনভার্ট করতে পারে, চিনির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে কি হবে, যেটুকু আমরা সরাসরি ভোগ করছি সেগুলো চূড়ান্ত দ্রব্য, আর যেটুকু কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলো হলো মাধ্যমিক দ্রব্য। এখন আসি বাজেট কি জিনিস। বাজেট কি? বাজেট হলো আমার আয় এবং ব্যয়ের সুবিন্যস্ত হিসাব। আমরা কি করি, ব্যক্তি ব্যক্তি কি করে, ব্যক্তির আয় অনুসারে ব্যয় করে। আর রাষ্ট্র কি করে, রাষ্ট্র তার ব্যয় অনুসারে আয় করে। রাষ্ট্র প্রথমে তার ব্যয়ের খাত চিহ্নিত করে যে কোথায় কোথায় ব্যয় হয়। যেমন দেখবেন এই যে সামনেই আসছে জুন, জুন মাসের প্রথম সপ্তাহে সরকার আগামী অর্থ বছরে কি পরিমাণ ব্যয় করবে তার একটা তালিকা দিয়ে থাকে, সেটাকে আমরা বাজেট বলি। আমরা এখন একটু পুঁথিগত বিদ্যায় আসি, যে বাজেট বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়, সাধারণত ১ বছরে সরকারের কোন কোন উৎস থেকে কি পরিমাণ অর্থ ব্যয় করবে এবং কোন কোন খাতে কি পরিমাণ অর্থ আয় করবে তার বিস্তারিত হিসাব নিকাশকে আমরা কি বলি, বাজেট বলি। আয় এবং ব্যয়ের যে প্রকৃতি আছে সেই প্রকৃতি অনুসারে বাজেটকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো চলতি বাজেট আর একটা হলো মূলধনী বাজেট। চলতি বাজেট কি জিনিস? চলতি বাজেট হলো যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে। চলতি বাজেটের উৎস হলো কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। আর চলতি বাজেট সাধারণত শিক্ষা, জনপ্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এগুলোর ক্ষেত্রে। এই বাজেটের লক্ষ্য উদ্দেশ্য হলো সরকারের প্রশাসনকে সুষ্ঠু পরিচালনা করা। প্রতি বছর এই বাজেটে ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয়। আর মূলধনী বাজেট কি জিনিস? মূলধনী বাজেট হলো সরকার মূলধন, আয় ও ব্যয় হিসাবে যে বাজেটে দেশের
ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য সাধন করে, সেক্ষেত্রে হলো সেটাকে বলা হয় মূলধনী বাজেট। অর্থাৎ এই বাজেট হলো, বাজেটের উৎস হলো সরকারি ঋণ ও রাজস্ব বাজেটের উদ্বৃত্ত। এই ব্যয় খাতগুলো, মূলধনী বাজেটের ব্যয়ের খাতগুলো কি? কৃষি খাতে, শিল্প খাতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে, মহিলা ও যুব উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, পল্লী উন্নয়ন, গৃহায়ন, এগুলোর ক্ষেত্রেই মূলধন বাজেট ব্যয় করা হয়। এই বাজেটের লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ঘটানো এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃ ব্যয়ের মাধ্যমে করা হয়। যেমন আমরা পদ্মা সেতু করছি, এই পদ্মা সেতু অবশ্যই আমার মূলধনী বাজেটের মাধ্যমে করা হয়েছে। আয় এবং ব্যয়ের ভারসাম্য দিক থেকে বাজেটকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো সুষম বাজেট, আর একটা হলো অসম বাজেট। সুষম বাজেট কি? যে বাজেটে সরকারের আয় এবং ব্যয় সমান হয়, সে বাজেটকে আমরা সুষম বাজেট বলি। সরকারের আয় এবং ব্যয় যেখানে সমান হচ্ছে, অর্থাৎ সরকার যে পরিমাণ আয় করছে সেই পরিমাণ ব্যয় করে। আয় এবং ব্যয় করে কি হলে, অর্থাৎ কোনো ঘাটতিও নাই, কোনো উদ্বৃত্ত নাই, সমান সমান, সেটাকে বলে আমরা সুষম বাজেট। আর অসম বাজেট কি? যদি আয় অপেক্ষা ব্যয় বেশি হয় অথবা ব্যয় অপেক্ষা আয় বেশি হয়, সেটাকে অসম বাজেট বলে। যেমন অসম বাজেটকে দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হলো উদ্বৃত্ত বাজেট আর একটা হলো ঘাটতি বাজেট। যদি কোনো নির্দিষ্ট বাজারে প্রত্যাশিত ব্যয়ের তুলনায় যদি প্রত্যাশিত আয় বেশি হয়, অর্থাৎ আমার ইনকাম বেশি হয় ব্যয়ের চেয়ে, তাহলে সেটাকে বলা হয় আমরা সারপ্লাস বাজেট। আর ঘাটতি ঘাটতি বাজেট কি? আমার ব্যয় বেশি আয় কম, সেটা। সাধারণত অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার ঘাটতি বাজেট করে থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য প্রতি বছরই ঘাটতি বাজেট হয়ে থাকে। এরপর একটা খুব মজার একটা জিনিস, যেটা বাংলাদেশের কর ব্যবস্থায় 1991 সালে চালু হয়, সেটা হলো ভ্যাট। আপনারা সবাই জানেন ভ্যাট কি জিনিস। ভ্যাট এর ফুল মিনিং হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর কি? আমরা জানি উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য বা উৎপাদন পর্যায়ে বেশ কয়েকটা স্তরে অতিক্রম করতে হয়। যেমন কি? আমি যদি শার্ট তৈরি করতে চাই, তাহলে আমার কি করতে হবে? তুলা থেকে সুতা তৈরি করতে তুলা থেকে সুতা তৈরি করতে হয়। এই সুতা থেকে আবার ফেব্রিক্স তৈরি করতে হয়। ফেব্রিক্স থেকে কি করতে হবে? বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আমার একটা শার্ট উৎপাদন হয়। এখন এই যে মূল্য, তুলা থেকে সুতা তৈরি করতেছি, তার একটা ভ্যালু অ্যাড হচ্ছে। সুতা থেকে আমি ফেব্রিক্স তৈরি করতেছি বা কাপড় তৈরি করতেছি, সেখানে একটা মূল্য অ্যাড হচ্ছে। এই উৎপাদনের এরূপ স্তরে যে মূল্য সংযোজন হয়, তার উপর নির্দিষ্ট হারে কর আরোপ করা হয়। এই কর আরোপ করা হওয়ার করকেই বলা হয় মূল্য সংযোজন কর। বাংলাদেশে সর্বপ্রথম 1991 এবং 92 অর্থ বছরে হতে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয়েছে এবং প্রতি বছর 10 জুলাই মূসক দিবস হিসেবে পালিত হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।